আসসালামু আলাইকুম। তোমাদের বজ্র নিষ্কাশনের 3 নম্বর পার্টে তোমাদেরকে স্বাগতম। আমাদের আগে কিন্তু এই অধ্যায়ের উপর প্রথম এবং দ্বিতীয় পার্ট হয়ে গেছে। এখন আমরা জানবো 3 নম্বর পার্ট। দেখো, 3 নম্বর পার্টের শুরুতে আমরা তোমাদেরকে বলি যে মূত্র সম্পর্কে আমাদের কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে। এক হচ্ছে মূত্রের বর্ণটা কি হয়, ক্ষর বর্ণের। এখন এর কারণ কি, ইউরোক্রোম নামক এক ধরনের পদার্থের উপস্থিতির কারণে এটা কি হয়, ক্ষর বর্ণের হয়। প্লাস গন্ধটা হয় ইউনিনোড। ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.008 থেকে 1.030। আরেকটা দেখো, দুটো বৃক্ক, মানবদেহে কয়টা বৃক্ক থাকে? দুইটা। এরা প্রতিনিয়ত যে 125 ml এর মতো, ঠিক আছে, মিনিটে 1 ঘনসেন্টি, প্রতি মিনিটে রক্ত থেকে দেখো প্রায় 1200 ml এর মতো রক্ত দুইটা বৃক্ক আমাদের আসে। 1200 ml, সেখান থেকে আমরা পরিচিত করি মতো 125 ml। 125 ml কি হয়, ওখান থেকে পানি পুনঃশোষণ করে নিই এবং আলটিমেট যে ভ্যালু সেটা হচ্ছে এই যে আমাদের 1 ml পরিমাণে কি তৈরি হয়, মূত্র তৈরি হয়। দেখো 1 ml এর মতো মূত্র প্রতি মিনিটে তৈরি হয়। কত মিনিটে? প্রতি মিনিটে। তাহলে এটা আমাদেরকে জানতে হবে যে প্রতি মিনিটে আমরা কতটা মূত্র তৈরি করি? 1 ml এর মতন মূত্র তৈরি করি। ঠিক আছে। তাহলে এখন আমরা যাই। দেখো, মানুষের যে মূত্র ত্যাগ করে, মূত্রের সাথে অনেক সময় অনেক পদার্থ যাইতে পারে। ঠিক আছে। কি হতে পারে? মূত্রের সাথে রক্ত যাইতে পারে, মূত্রের সাথে গ্লুকোজ যাইতে পারে, দেখা যেতে পারে যে মূত্রের সাথে অনেক সাবস্টেন্স মিশ্রিত হতে পারে। তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের বলতে পারি। দেখো, যদি মূত্রের সাথে গ্লুকোজ যায়, কি যায়? গ্লুকোজ। কি আছে? মূত্র প্লাস গ্লুকোজ। এটাকে আমরা নাম দিই হচ্ছে, দেখো এটার যে নাম সেটা হচ্ছে এখানে ডায়াবেটিস মেলাইটাস। যে রোগের কারণে হয়, যে রোগের কারণে এটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। নাম কি? ডায়াবেটিস ডায়াবেটিস মেলাইটাস। দেখো, ডায়াবেটিস মেলাইটাস। আর এই ডায়াবেটিস মেলাইটাসের কারণে কি হয়, আমাদের মূত্রের সাথে গ্লুকোজ বাইরে বের হয়ে যায়। তাহলে এর একটা নাম আছে, এটাকে আমরা বলি গ্লুকোসুরিয়া। কি নাম বলি? গ্লুকোসুরিয়া। মানে কি? মূত্রের সাথে গ্লুকোজ বাইরে চলে যায়। তাহলে রোগটার নাম কি? গ্লুকোসুরিয়া। এবং এটা কেন হয়? ধরে ডায়াবেটিস মেলাইটাস হয় তাদের ক্ষেত্রে। এদের দেহে অনেক সময় দেখা যায় সাবস্টেন্স থাকে, বাট সেটা ডায়াবেটিসের বিরুদ্ধে কার্যকর হয় না। তারপর দেখো, মূত্র বা গ্লুকোজ, ঠিক আছে, মূত্রের সাথে গ্লুকোজ যাওয়াকে আমরা গ্লুকোসুরিয়া বলছি। এখন যদি দেখো যে মূত্রের সাথে রক্ত যাচ্ছে, দেখো রক্ত, মূত্রের সাথে কি যাচ্ছে? রক্ত। তাহলে রক্তকে আমরা কি বলি? হিম বা হিমোসুরিয়া। তাহলে রক্তের সাথে যদি মানে মূত্র যায় তাহলে আমরা কি বলবো? হিমোচুরিয়া। ঠিক আছে, হিমোচুরিয়া। দেখো, হিমোসোরিয়া বানান ঠিক আছে, চুরিয়া। তারপর দেখো, অনেক সময় দেখা যেতে পারে যে আমাদের হিমোগ্লোবিন যদি ভেঙে তাহলে কি হয়? বিলিরুবিন বাইর হয়। যদি তুমি দেখো বিলিরুবিন যায়, কি বললাম? বিলিরুবিন কিসের মাধ্যমে যাবে? তাহলে মূত্র প্লাস বিলিরুবিন যদি যায় তাহলে আমরা সেখানে বলতে পারি যে মূত্র আর বিলিরুবিনের সাথে যদি যায় তাহলে আমরা বলি বিলিনুবিরিয়া। ঠিক আছে, বিলিনুবিনিউরিয়া, বিলিনুবিনিউরিয়া। ঠিক আছে। তাহলে এটাই মূলত ছিল যে বিলিনুবিরিয়া। এগুলো হচ্ছে আমাদের দেহের কি রোগ। মানে কি, মূত্রের সাথে যদি কোনো সাবস্টেন্স যায় আমাদের দেহ কিন্তু সেটা ভারসাম্য রাখতে পারে না। এই কারণে মূলত বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। সেই হিসেবে মূলত এই রোগগুলো আমাদের দেহে কি হতে পারে? দেখা দিতে পারে। এখন দেখো, বৃক্কের অসম রেগুলেশন। বৃক্কের অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হচ্ছে অসম রেগুলেশন। অর্থাৎ আমাদের দেহের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রসেস, তার নাম হচ্ছে অসম রেগুলেশন। মানে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে। কি করে? বৃক্ক আমাদের দেহে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে। দেখো কিভাবে নিয়ন্ত্রণ করে। দেখো, আমি যদি বলি আমাদের দেহে মনে করো কোনো কারণে পানি কমে গেল, H2O কমে গেল। মনে করো আমাদের দেহে কি হলো? H2O কমে গেল। এখন আমাদের দেহের আসলে কি করতে হবে? কাজটা আসলে কি? H2O যখন কমে যাবে তখন কি হবে? রক্তের ঘনত্ব আলটিমেট কি হবে? H2O যখন কমে গেল রক্তের ঘনত্ব বেড়ে যাবে। তাহলে প্রথম প্রসেসটা কি? ঘনত্ব। কিসের ঘনত্ব? রক্তের ঘনত্ব বেড়ে যাবে। যখন রক্তের ঘনত্ব বেড়ে যাবে তখন দেখো আরেকটা জিনিস হচ্ছে, প্রবাহ ধীর হবে। ঘনত্ব বেড়ে গেলে যাতায়াত করতে তার সমস্যা হবে, তাহলে প্রবাহ কি হবে? ধীর হবে। আরেকটা জিনিস দেখো, প্রবাহ যখন ধীর হয়ে যাবে তখনই আমাদের যে হাইপোথ্যালামাস আছে,
অর্থাৎ আমাদের যে এই যে মাথার ভিতরে এখানে একটা হরমোন সিক্রেশনের জায়গা আছে, তাকে বলে আমরা হাইপোথ্যালামাস। এটা তখন অ্যাক্টিভ হয়ে যায়। এটা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন এই একটা হরমোন নিঃসরণের জন্য আমাদের মস্তিষ্ককে পশ্চাৎ পিটুইটারি যে অংশ আছে, দেখো পিটুইটারির পশ্চাৎ অংশ, পশ্চাৎ পিটুইটারিকে কি করবে, অ্যাক্টিভ করবে। এই পশ্চাৎ পিটুইটারি কি করবে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ কি করবে, সিক্রেশন করবে বা নিঃসরণ করবে। এই এডিএইচ এর কাজ হচ্ছে দূরবর্তী যে পেছানো নালিকা আছে, দূরবর্তী পেছানো যে নালিকাটা আছে সেখানে H2O অ্যাবজর্পশন বাড়ায় দেবে, শোষণ, পানির যে শোষণ ওটা কি করবে, বাড়ায় দেবে। এখন যখন রক্তে পানির শোষণটা বাড়ায় দেবে তখন কি হবে, আলটিমেট ভাবে রক্তের ভলিউম বা রক্তের আয়তন বেড়ে যাবে। এখন দেখো তুমি বলতে পারো ভাইয়া কোনো কারণে তো পানি কি হয়ে যেতে পারে, পানি তো দেখা যেতে পারে পানি কি হয়ে যাবে, H2O বেড়ে যাবে ভলিউম। পানি যখন বেড়ে যাবে তখন ব্লাড ভলিউম কি হবে, বেড়ে যাবে। এখন ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, নর্মালে রাখতে হবে। নর্মালে রাখার যে মূল প্রসেস সবই সেম, সেটা হচ্ছে মূলত এই যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা কি করতে হবে, বাধা দিতে হবে। এটা যখন আমরা বাধা দেব তখন মূলত কি হবে, আর পানি পুনঃশোষণ হবে না। তখন কি হবে, রক্তের যে নর্মাল প্রসেস সেটা কিন্তু বজায় থাকবে, মূত্রের মাধ্যমে পানি চলে যাবে। ঠিক আছে, এটাই মূলত অসম রেগুলেশন, অর্থাৎ পানির ব্যালেন্স যে নিয়ন্ত্রণ করে কিডনি, এর যে প্রসেস, এটাকে আমরা কি হিসেবে ডাকি, এটাকে আমরা মূলত অসম রেগুলেশন হিসেবে ডাকি। ঠিক আছে, এটাই মূলত তোমাদের অসম রেগুলেশনের প্রসেস ছিল। এর কারণ কি, অসম রেগুলেশন আসলে কেন হয়, দেখো তোমাদেরকে বোঝাই। আমাদের যে একটা সেল আছে, সেলের যে ভিতরের জায়গাগুলো মূলত নেগেটিভিটি মেনে চলে। কি হিসেবে মেনে চলে, নেগেটিভিটি, মানে কোষের ভিতরে যে জায়গাগুলো থাকে সেটা হচ্ছে মূলত কি হিসেবে থাকে, নেগেটিভ। ঠিক আছে, মনে করো এটা একটা সেল, এটার ভিতরের জায়গাটা নেগেটিভ থাকে, বেশি অংশ কোষের সেল কি নেগেটিভিটি মেইনটেইন করে। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে কোষের ভিতরে পানি থাকে, কোষের কোথায়, বাইরে পানি থাকে 45 পানি, এবং ভিতরে পানি থাকে 55%। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম আয়ন, আরেকটা হচ্ছে পটাশিয়াম আয়ন। কোনটা কোন জায়গায় কতটুকু থাকে। দেখো পটাশিয়াম আয়ন, এখানে কি সোডিয়াম আয়ন, সোডিয়াম বাইরে শক্তিশালী, পটাশিয়াম ভেতরে শক্তিশালী। অর্থাৎ পটাশিয়াম ভেতরে থাকে 160 ml এর মতন, 160 মিলি, মানে 160 মোল পার লিটার। এটা কোথায় থাকে, ও কোষের ভিতরে থাকে, এবং বাইরে থাকে ওরকম 4 মিলিমোল, কত, 4 মিলিমোল। দেখো পটাশিয়াম বাইরে, কোষের বাইরে থাকে 4 মিলিমোল পার লিটার। সোডিয়াম ভিতরে তো থাকবে, তাই না, সোডিয়াম ওরকম ভিতরে কম থাকবে, ভিতরে কম থাকবে মানে কত, ভিতরে ও থাকবে 10 মিলিমোল লিটার। সাথে সোডিয়াম বাইরে সবচাইতে বেশি থাকে, সেটা কত, 152 142 এর মতন, 142 মিলিমোল পার লিটার। এটা আমাদের কোষের কি ব্যালেন্স। এটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, যদি পটাশিয়াম বৃদ্ধি পায়, ধরো পটাশিয়াম আয়ন বৃদ্ধি পায়, তাহলে তোমার হার্ট অ্যাটাক হতে পারে। কি হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। অর্থাৎ এই যে পটাশিয়াম আয়নের যে ব্যালেন্স, এটা মেনটেন করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আলটিমেট কি হয়ে যাবে, হার্ট অ্যাটাকের দিকে আমাদের ধাবিত হবে, আলটিমেট মানুষটা কি হয়ে যেতে পারে, মারা যেতে পারে। তাহলে এখান থেকে তোমাদেরকে জানতে হবে, ছক করে দিলেই মূলত এই পাঠটুকু তোমাদের শেষ হবে। দেখো যে কোনটা কোন জায়গায় কতটুকু থাকে, সহজ ভাষায় আমি তো চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন দেখো যে 3টা আয়ন, কয়টা আয়ন ছিল, 3টা। এক হচ্ছে পানি, এক হচ্ছে আমাদের যে সোডিয়াম আয়ন, আরেকটা হচ্ছে পটাশিয়াম আয়ন। এখানে দেখো তারপরে হচ্ছে এদের অন্তস্থ এবং কি বহিস্থ। দেখো অন্তস্থ এবং বহিস্থ। দেখো প্রথমে আমাদের যে পানির কোষের বাইরে থাকে ওরকম কত, 45 ভাগ, বহিস্থ কত থাকে, 45 ভাগ, এবং অন্ত মানে ভিতরে থাকে 55 ভাগের মতন।
তাহলে আমাদের পানি কোষের বাইরে থাকে কত 45 ভাগের মতন এবং ভিতরে থাকে কত 55 ভাগ, এবং সোডিয়াম কোষের বাইরে থাকে 152 মিলি 142-এর মতো, ঠিক আছে, 142 মিলিমোল পার লিটার, এবং অন্ত মানে কোষের ভিতরে থাকে 10 মিলিমোল পার লিটার, এবং পটাশিয়াম আয়ন কোষের বাইরে কম থাকে, কি থাকে কম থাকে, তার পরিমাণ কত 4 মিলিমোল পার লিটার, এবং অন্ত মানে কোষের ভিতরে এটা সবচাইতে বেশি থাকে, সের পরিমাণ হচ্ছে 160 মিলিমোল পার লিটার। তাহলে এই যে অংশটুকু তোমরা দেখলে এটাই মূলত আমাদের যে অসম রেগুলেশন যে বৃক্কের প্রসেস তার মাধ্যমে মূলত এই কাজটুকু হয়। আর এই পটাশিয়ামের যে ভারসাম্য বজায় রাখা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের কি করতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি করতে পারে, যেটা কিন্তু আমি আগেই বলেছি, ঠিক আছে। তাহলে এই পার্টটা এটুকুই আছে। আসসালামু আলাইকুম। ওকে, আমাদের এই অধ্যায়ের বজ্র নিষ্কাশনের আর একটা পার্ট আসবে, তাতেই কিন্তু আমাদের বজ্র নিষ্কাশন অধ্যায়টা শেষ হয়ে যাবে, অর্থাৎ 4টা পার্ট থাকবে।